আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা এসএমপিএস এর বাকি অংশটা দেওয়ার চেষ্টা করব। কালকে হচ্ছে অর্ধেক অর্থাৎ রেকটিফায়ার পর্যন্ত হয়েছিল, আজকে হচ্ছে মেইন টপিকসটাতে আমরা যাব। একটা এসএমপিএস কীভাবে আপনারা সমস্যা নির্ণয় করবেন এবং সমাধান করবেন, সেই সম্পর্কগুলো খুব সংক্ষিপ্ত আকারে এবং খুব ভালোভাবে যাতে বুঝতে পারেন সেইভাবে আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল। তো আমরা গতকাল এই পর্যন্ত আলোচনা করে রেখেছিলাম, অর্থাৎ এই ক্যাপাসিটর পর্যন্ত। এই ক্যাপাসিটরটা কিভাবে নির্ণয় করবেন সেটাও আলোচনা করা হয়ে গেছে। তো আজকের মেইন বিষয় হচ্ছে আমাদের এই পাওয়ার আইসি, মসফেট এবং চপার নিয়ে, এবং কোন সেকশন নষ্ট হলে আমরা কিভাবে নির্ণয় করব সেটাও আমি আপনাদের গোপন টিপসটা দিয়ে দেব। তো তার জন্য আমাদের এই চপারটাকে চালু করার জন্য আমাদের মসফেট ভালো থাকতে হবে, অর্থাৎ মসফেটটার ভালো থাকলে আমাদের চপারটা চালু হবে। আর এই মসফেটটা ভালো থাকলেও হবে না, আমাদের এই আইসিটাও ভালো থাকতে হবে। এবং আইসির কোন পিনের কী কাজ সেটাও আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। আমি ডিজাইনটা আগেই ড্রয়িং করে নিয়েছি, যদি আমি ড্রয়িং করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের এইখানে দেখুন, এই আইসিটা আমি ব্যবহার করেছি এনসিপি 1203। তো এই আইসিতে পিনগুলো আমি আপনাদের আগে দেখাই। 1 নম্বর পিন হচ্ছে অ্যাডজাস্ট, 2 নম্বর পিন হচ্ছে আমাদের ফিডব্যাক, 3 নম্বর পিন হচ্ছে কারেন্ট সেন্সিং, আর 4 নম্বর পিন হচ্ছে আমাদের গ্রাউন্ড, যদি আমি এইভাবে লিখে নিই। আর 5 নম্বর পিন হচ্ছে আমাদের ড্রাইভ, অর্থাৎ ড্রাইভ। আর 6 নম্বর পিন হচ্ছে ভিসিসি, অর্থাৎ এই আইসিটাকে চালু করার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের 6 নম্বর পিন। 7 নম্বর পিন আমাদের এইখানে হচ্ছে এনসি, আর 8 নম্বর পিন হচ্ছে হাই ভোল্টেজ এইচভি। তো দেখুন আমাদের এইখান থেকে হচ্ছে সরাসরি পজিটিভটা, অর্থাৎ 350 ভোল্ট ডিসির যে পজিটিভ ভোল্টেজটা আসে সেটা আমরা একটা রেজিস্টরের সাহায্যে, অর্থাৎ আর1-এর সাহায্যে সরাসরি হাই ভোল্টেজে আমাদের এই আইসিটাকে দিয়ে দিয়েছি। আর এই আইসিটাকে চালু করার জন্য আমরা এই যে গ্রাউন্ড ভোল্টেজ, অর্থাৎ জিএনডি গ্রাউন্ড ভোল্টেজটা 4 নম্বর পিনে দিয়ে দিয়েছি। আর এই অক্সিলারি কয়েলটার আমাদের এক প্রান্ত সরাসরি গ্রাউন্ডে লাগানো থাকে, এবং এই গ্রাউন্ডের সাপেক্ষে একটা জেনারেটর দিয়ে আমাদের এইখান থেকে 6 নম্বর পিনে লাগানো থাকে। এর মাঝখানে এইখানে একটা ক্যাপাসিটর লক্ষ্য করবেন আপনারা। এই আইসির পাশে একটা ক্যাপাসিটর থাকে। এই ক্যাপাসিটরটা সাধারণত 4.7 ইউএফ 50 ভোল্ট বা 10 ইউএফ 50 ভোল্টের থাকে। এই ক্যাপাসিটরটা এইখানে হচ্ছে, এটাকে বলা হয় হার্ড ভোল্টেজ। যদি এই হার্ড ভোল্টেজটা না থাকে তাহলে আমাদের এই সেকশনটা দায়ী, অর্থাৎ অক্সিলারি কয়েলের এই লেয়ারগুলো ঠিক আছে কিনা এগুলো আপনারা চেক করবেন। তাহলে আমাদের এইখানে যেহেতু ভোল্টেজ আছে, তো আমাদের এইখানে ভোল্টেজ থাকলেই যে আইসি অন হওয়া মানেই যে আমাদের মসফেট চালু হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের এই মসফেটটাকে চালু করার জন্য এই ড্রাইভে একটা ভোল্টেজ আসতে হবে, অর্থাৎ একটা পালস আসতে হবে। আপনারা এই মসফেটগুলো দেখতে এরকম 3টা পিনের হয়ে থাকে, গেট, ড্রেন, সোর্স। এটা হচ্ছে এনপিএন একটি মসফেট, এনপিএন। এটা হচ্ছে বার, এটা হচ্ছে আমাদের হিট সিঙ্ক, অর্থাৎ হিট সিঙ্ক আর ড্রেনটা একই। এটাও ড্রেন, এটাও ড্রেন, আপনারা যেটা কল্পনা করেন। তো এই মসফেটের পালসটা আছে কিনা সেটা পরিমাপ করার জন্য আপনারা এই সোর্সের সাপেক্ষে এইখানে হচ্ছে মিটার ধরলে, যদি অ্যানালগ মিটার হয় তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এটা নির্ণয় করতে পারবেন যে এখানে পালস আছে কিনা। ডিজিটাল মিটারে পাওয়া যাবে। ডিজিটাল মিটারগুলোতে হয় কি, যখন চালু করা হয় তখন ভোল্টেজটা আস্তে আস্তে ওঠে, যার কারণে এটা বুঝতে খুব কষ্টসাধ্য হয়। তো যদি অ্যানালগ মিটার ইউজ করেন তাহলে দেখবেন মিটারের কাঁটাটা আস্তে আস্তে এইভাবে বাড়িয়ে দিচ্ছে। এইখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে। যদি এই ভোল্টেজটা আসে তাহলে বুঝতে হবে যে আমাদের এই পাওয়ার আইসিটা ভালো আছে। আর যদি এই ভোল্টেজটা না থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের এসএমপিএসগুলোতে এই মসফেটটা কেটে যায়। আমরা কি করি, সরাসরি এই মসফেটটা চেঞ্জ করে লাগিয়ে দিই। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের এইখানে যদি এই আইসি থেকে যদি ড্রাইভ ভোল্টেজটা বেশি দেয়, অর্থাৎ গেট ভোল্টেজটা বেশি আসে, তাহলে আমাদের মসফেটটা পুনরায় আবার কেটে যায়। এটা কাটার কারণ হচ্ছে এইখানে যখন ভোল্টেজটা বেশি আসে তখন এইখান থেকে আমাদের এই মেইন চপারের প্রাইমারি কয়েলের মেইন কয়েল যেটা, এটাতে দেখুন পজিটিভটা সরাসরি দেওয়া আছে। তো যখন এই মসফেটটা চালু হবে তখন কি হয়, এটা
একটা কম মানের রেজিস্টার 0.22 ওহমস বা 0.27 ওহমসের একটি রেজিস্টার থাকে, জাস্ট ফিউজ স্বরূপ কাজ করে। তো এই রেজিস্টারটা হয়ে আমাদের দেখুন এই যে গ্রাউন্ড ভোল্টেজটা, আমাদের মেইন কাজ কি, আমাদের মেইন কাজটা বুঝতে হবে। ধরুন আমি একটা সার্কিট অঙ্কন করলাম, এটা আমাদের লাইন, তো আমরা লাইনটা দিয়ে দিয়েছি, তো নিউট্রালটা মাঝখানে এইখানে হচ্ছে ওপেন রেখেছি, অর্থাৎ ওপেন সার্কিট। কখনো কি আমাদের লাইটটা জ্বলবে? জ্বলবে না। তখন কি হবে, এইখান থেকে ফেজ এই পর্যন্ত গিয়ে লাইট একটা লোড হিসেবে কাজ করে, এইখান থেকে গিয়ে এইখানেও লাইন আমরা পাবো, অর্থাৎ টেস্টার ধরলে এখানেও জ্বলবে এখানেও জ্বলবে। যতক্ষণ না আমরা এই নিউট্রাল লাইনের সাথে সংযোগ করে দেবো ততক্ষণ কিন্তু আমাদের লাইটটা জ্বলবে না। ঠিক একইভাবে আমাদের এইখানেও এই চপারটাতে দেখুন, লক্ষ্য করে দেখুন, আমাদের এটা হচ্ছে চপারের কয়েল, অর্থাৎ এইখানে আমরা 350 ভোল্ট প্লাস 350 ভোল্ট পজিটিভটা আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের এই মসফেটের দেখুন এই রেজিস্টার হয়ে আমাদের নেগেটিভটা কিন্তু সোর্স পর্যন্ত গিয়ে থাকে। যখন আমাদের গেটে পালস পায় তখন এই মসফেটটা সুইচিং করা শুরু করে। সুইচিং করার পরে কি হয় দেখুন, মসফেটটা যদি আমি আর একটু ক্লিয়ার করে আঁকাই তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন। তো আমাদের দেখুন ফিজিক্যালি যদি আমি দেখানোর চেষ্টা করি, আমাদের এই যে মসফেটের, এটা হচ্ছে মসফেট, তো এটা এইখানে হচ্ছে আমাদের মেইন নেগেটিভটা আছে, অর্থাৎ গ্রাউন্ড ভোল্টেজটা একটা রেজিস্টার হয়ে, এই যে একটা রেজিস্টার হয়ে আমাদের একটা রেজিস্টার হয়ে আমাদের সোর্স পর্যন্ত নেগেটিভ ভোল্টেজটা আছে, অর্থাৎ নেগেটিভটা আছে। আমাদের লাইন তো কমপ্লিট করতে গেলে অর্থাৎ এই দিকে কারেন্টটা প্রবাহিত হবে, পজিটিভ থেকে নেগেটিভে গিয়েই একটা পূর্ণ সার্কিট কমপ্লিট করবে। তো আমাদের দেখুন এই পর্যন্ত পজিটিভটা এসে আছে, যেটা আমি লাইট দিয়ে বুঝালাম। এই দেখুন যদি আরেকটু ক্লিয়ার করে দেই তাহলে আমাদের কি হয়, যে আমরা যদি এখানে ফেজ লাইন দিয়ে দেই তাহলে এই লাইট হয়ে এই পর্যন্ত এসেছে, অর্থাৎ এই পর্যন্ত এসে বসে আছে। আমরা কিন্তু এখানে ক্লোজ এখনো করিনি, যার কারণে আমাদের লাইটটা জ্বলতেছে না এবং সার্কিটটা পূর্ণ কমপ্লিট হচ্ছে না। যদি আমরা এখানে শর্ট করে দিই তাহলে এই যে দেখুন লাইন থেকে গিয়ে নিউট্রালে গিয়ে আমাদের একটা পূর্ণ সার্কিট বা পূর্ণ বর্তনী কমপ্লিট করলো। তো আমরা সেই একই কাজটা মসফেটে এই পর্যন্ত দিয়ে দিয়েছি, অর্থাৎ এইখানে আমাদের পজিটিভটা এসে বসে আছে লোড হয়ে, এটা আমাদের একটা লোড, অর্থাৎ এটা যদি চালু হয় তাহলে আমাদের সেকেন্ডারি সাইডটা থেকে আমরা ভোল্টেজটা নিতে পারবো বা ভোল্টেজটা পাবো। তো এই পর্যন্ত যখন এসে আছে, যখনই আমরা গেটে ধরুন এখানে হচ্ছে 1.2 ভোল্ট দিলাম, তখন আমাদের কি হবে, এটা শর্ট হয়ে, শর্ট হবে বলতে এখানে যে একদম পুরোপুরি শর্ট হয়ে যাবে বিষয়টা এমন না। এইখানে হচ্ছে সামান্য কিছু ভোল্টেজ গিয়ে আমাদের এই চপারটাকে চালু করবে। শর্ট হলে কি হবে, এই চপারটাতে তো হাই ভোল্টেজ ঢুকে, তখন হচ্ছে চপারটা নষ্ট হয়ে যাবে, যার কারণেই তো আমাদের এই মসফেটটা ইউজ করা। আবার যখন 2.2 ভোল্ট হবে তখন আরেকটু ভোল্টেজ বেশি যাবে, তখন আমরা আউটপুটটা আরেকটু বেশি পাবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। মসফেট কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করলে পরবর্তীতে ইনশাল্লাহ এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইখান থেকে হচ্ছে ড্রাইভ ভোল্টেজটা আসলে আমাদের মসফেটটা চালু হয়, এই কয়েলটা চালু হয়। আরও অক্সিলারি বিষয়টা তো আমি আগে বুঝিয়েছি। এখন আমাদের আউটপুট ভোল্টেজটা তো আমরা যখন এই চপারটা চালু হবে কন্টিনিউয়াস চালু হতেই থাকবে। কন্টিনিউয়াস চালু যখন হবে তখন হচ্ছে আমাদের কন্টিনিউয়াস আউটপুট ভোল্টেজ দিতে থাকবে। কিন্তু এখন সীমাবদ্ধতা হচ্ছে একটাই, যে আমাদের যখন এটা চালু হবে, অর্থাৎ সবসময় যখন চালু থাকবে তাহলে তো আমাদের ভোল্টেজটা বেড়ে যেতে থাকবে, বাড়তে থাকবে। তো ভোল্টেজটা আসলে তখন একভাবে বাড়তে 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 অনেক হাই হয়ে যাবে। তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এইখানে একটি অপ্টোকাপলার বা পিসি, আমরা অনেকে পিসি নামে চিনি নিলে আমি পিসি এখানে লিখেছি। তো এই পিসিতে কিভাবে কাজ করে, এখানে হচ্ছে 431 একটা ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়। একটা ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়। তো এইখানে দেখুন আমরা এই আউটপুট থেকে পজিটিভ ভোল্টেজটা একটা রেজিস্টারের মাধ্যমে অপ্টোকাপলারের ইনপুট, অপ্টোকাপলার কি এটা আগে বুঝতে হবে, তাহলে হচ্ছে এই পর্যন্ত আরো ক্লিয়ার হয়ে যাবে।
ভিডিওগুলো আশা করি সবাই বুঝতে পারবেন, কিন্তু ভিডিওগুলো আমার মতো অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে অপ্টো কাপলার। এই অপ্টো কাপলার কিভাবে কাজ করে এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন অপ্টো কাপলারটা এখানে হচ্ছে আমাদের এই রেজিস্টারের ভ্যালুটা অনেক হাই থাকে, অনেক হাই থাকে। এইখানে হচ্ছে এই গ্রাউন্ড ভোল্টেজটা আমাদের এই যে দেখুন নেগেটিভ, অর্থাৎ আমরা এখানে নেগেটিভ গ্রাউন্ড ভোল্টেজটা দিয়ে দিয়েছি অপ্টো কাপলারে। তো যখন আমাদের এইখান থেকে পজিটিভটা আসে, এইখানে হচ্ছে TL431 হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, রেফারেন্স ভোল্টেজ রেগুলেটর। এইখানে হচ্ছে আমরা রেজিস্টারের মাধ্যমে একটা ভোল্টেজকে ফিক্সড করে দিই যে এর উপরে গেলেই সে হচ্ছে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের এই দিকের আউটপুট ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো এই অপ্টো কাপলারটা এই পাশে যখন আমরা সুইচিং করাই, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের পজিটিভটা দেওয়া থাকে। যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করে বোঝাই, কারণ এটা আমাদের একটা লাইট, 12 ভোল্টের একটা ডিসি লাইট, ডিসি। অপ্টো কাপলার কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এইখানে হচ্ছে আমাদের এক্সট্রা একটা 12 ভোল্টের সোর্স আমরা বিবেচনা করলাম। ধরুন এটা ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের এই লাইটে হচ্ছে নেগেটিভটা আমরা সরাসরি দিয়ে দিলাম। তো এই লাইটটাকে আমরা এই অপ্টো কাপলারের সাহায্যে নিয়ন্ত্রণ করব বা চালু করব। তো তখন আমাদের এই ব্যাটারি পজিটিভটা অপ্টো কাপলারের এক প্রান্তে দিয়ে দিলাম। তো এই প্রান্তটা আমরা সরাসরি লাইটে দিয়ে দিলাম। দেখুন এখন হচ্ছে এই লাইটটা তো জ্বলবে না, কেননা যে যখন এইখানে হচ্ছে আমরা ভোল্টেজ দেব, তখন হচ্ছে এইখান থেকে একটা আলোক রশ্মি গিয়ে এইখানে পড়ে, এর উপরে যখন আলো পড়বে তখন হচ্ছে এদিকটা গিয়ে, এই দেখুন এদিকটা গিয়ে আমাদের লোডটা কমপ্লিট করবে বা লাইটটা জ্বলবে। এই অপ্টো কাপলারের ইনপুটে যখন আমরা 1.2 ভোল্ট বা 1.3 ভোল্ট বা ভোল্টেজ দেব, তখন হচ্ছে এইখান থেকে সুইচিং করে আমাদের লাইটটা জ্বলবে। তো এখানেও সেম একইভাবে কাজ করতেছে। তো আমি আসলে বুঝাইতে গেলে অনেক কঠিনভাবে বোঝানো যায়, সার্কিটটা আরও বিভিন্নভাবে ডিজাইন করে বোঝানো যায়, কিন্তু আমি আপনাদের বোঝার স্বার্থে, এটা হচ্ছে যে আহামরি সব কিছু বুঝবেন বিষয়টা এমন না। যদি একটা অংশ বুঝতে পারেন তাহলে দেখা যাবে যে ওইটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। এইখান থেকে একটা রেফারেন্স থাকে, যখন হচ্ছে ওর উপরে যায় তখন হচ্ছে আমাদের এইখান থেকে একটা ফিডব্যাক দেয়। এই দেখুন এইখান থেকে আমাদের এই সুইচিংয়ের একটা ফিডব্যাক দেয়। এই যে ফিডব্যাক পেলে সুইচটা, সার্কিটটা আর কি এই মসফেটটাকে বন্ধ করে দেয়। আবার যখন ভোল্টেজ কমে যায় তখন হচ্ছে এইখান থেকে আবার ফিডব্যাক দেয়, তখন মসফেটটাকে চালু করে। এই কয়েলটা যে কন্টিনিউয়াস চালু থাকে বিষয়টা এমন না। কন্টিনিউয়াস চালু থাকতো তখন যদি আমরা হচ্ছে এইখানে হচ্ছে এই অপ্টো কাপলারটা ব্যবহার না করতাম, তাহলে আমাদের সরাসরি চালু থাকতো, ভোল্টেজটা অনেক বেড়ে যেত। তো এই অপ্টো কাপলারের সাহায্যে আমাদের, এবং এই TL431 এর রেফারেন্সের সাহায্যে আমাদের এই মসফেটটাকে আইসির মাধ্যমে চালু করে আমরা ভোল্টেজটা নিতে পারি। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই TL431 কীভাবে ব্যবহার করা হয় এবং এটার আউটপুট ভোল্টেজ বের করার নিয়ম, এবং আপনারা চাইলে এই 12 ভোল্টের SMPS-কে 24 ভোল্টে রূপান্তর করতে পারবেন, আবার 24 ভোল্টের SMPS-কে 36 ভোল্ট 48 ভোল্ট ভোল্টেজে রূপান্তর করতে পারবেন। কিন্তু সেগুলোতে হেভি মানের লোড দিতে পারবেন না, কারণ হচ্ছে যে আমাদের 12 ভোল্টের চপারে তো আমরা 2 অ্যাম্পিয়ারের চপারে তো আর আমরা 10 অ্যাম্পিয়ার নিতে পারবো না 24 ভোল্ট। তো সেই দিকটাও বিবেচনা করতে হবে বা মাথায় রাখতে হবে। আর এইখানে যে এটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে নর্মাল একটা ডায়োড, অর্থাৎ রেকটিফাই করার জন্য। এইখান থেকে তো আমরা সরাসরি এসি ভোল্টেজ পাই, এটাকে হচ্ছে রেকটিফাই করানোর জন্য এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যাপাসিটর। আউটপুট ভোল্টেজটা আমরা এখান থেকে কত নিব সেটার উপরে, সেই রেফারেন্সের উপরে আমরা ওইখানে আউটপুট ক্যাপাসিটরটা লাগাবো। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমি আর একটু পার্ট বাই পার্ট খণ্ড খণ্ড করে দিলে বাকিটা বুঝতে পারবেন। তবে মোটামুটি যদি এইটুকু ধারণা নিতে পারেন যে কোন অংশের কী কাজ, বা এটার যদি আপনাদের ছবি থাকে, সেম আপনারা পাওয়ার সাপ্লাইয়ের সাথে মিলিয়ে দেখবেন যে এইরকমই করা আছে। হয়তোবা তারা লাইনটা এই দিকে হওয়ার কথা, লাইনটা এই দিকে দিছে, আরও কিছু হচ্ছে মডিফাই করছে। বিষয়টা এমনই, মূল থিমস হচ্ছে এতটুকুই যে আমাদের একটা চপার থাকবে, একটা মসফেট থাকবে, একটা ড্রাইভ আইসি থাকবে, এবং আমাদের এই আইসিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ফিডব্যাক থাকবে। এই ফিডব্যাকটা
অনেক সময় দেখা যায় যে আমাদের ঠিক আছে, সব ঠিক আছে, বিশেষ করে এই পাওয়ার সাপ্লাইগুলোতে যদি হাই ভোল্টেজ জনিত সমস্যা বা হচ্ছে অন্য কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ছোটোখাটো সমস্যা হলে এই TL431 এর এইখানে হচ্ছে দুইটা রেজিস্টার থাকে, একটা মেন রেজিস্টার R1 এবং R2, এটার বের করার ভ্যালু আমি সূত্র আমি দিয়ে দেবো। তো ওইটা দিয়ে আপনারা ওই রেজিস্টারগুলোর মানগুলো নির্ণয় করে, এই রেজিস্টারগুলো অনেক সময় খারাপ হয় এবং এখানে আউটপুটের জন্য একটা ভ্যারিয়েবল থাকে, ওই ভ্যারিয়েবলটা খারাপ হয় এবং এই ভ্যারিয়েবলটা যে ইউজ করা হয় এটার উপর এটাকে নিয়ন্ত্রণ করে, মূলত ওই ভ্যারিয়েবলের সাহায্যে এটাকে নিয়ন্ত্রণ করে আউটপুটটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে ইনশাল্লাহ এটা নিয়ে আরও খণ্ড খণ্ড অংশ করে দিলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো এ পর্যন্তই আজকের ভিডিও। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।